জামালপুর ২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বঞ্চিত নেতার সমর্থকদের অবস্থান কর্মসূচি, সড়কে যান চলাচল বন্ধ। নিয়োগ বিধি সংশোধনের দাবিতে নেত্রকোনায় আইএলএসটির শিক্ষার্থীদের বিক্ষোভ ভাঙচুর, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। অনলাইনে উদ্বেগজনক হারে বাড়ছে বিভিন্ন অপরাধ, প্রতিদিন শত শত মানুষ ভুক্তভোগী হলেও আইনের দ্বারস্থ হবার সংখ্যা কম, সবাইকে সচেতন হওয়ার পরামর্শ। মেয়েরা আগে আসতে চাইলেও পরিবার তাদের আবার একটা বাধার কারণ হয়, সামাজিকভাবেও হয়। প্রত্যেক থানায় মহিলা পুলিশ অফিসার নিয়োগ করা আছে, তারা যাতে লোক লজ্জার ভয়ে উঠে নির্দ্বিধায় সেখানে যে কমপ্লেইন করতে পারে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর জানাবো। জামালপুর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতার সমর্থকরা। বেলা 11:30 থেকে ইসলামপুর শহরের বটতলা এলাকায় ত্রিমোর অবরোধ করে এই কর্মসূচি শুরু করে তারা। এতে অংশ নিয়েছেন উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা দাবি করেন, জামালপুর ২ আসনে মনোনয়ন পাওয়া ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু শারীরিকভাবে অসুস্থ। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত তিনি, তাই তার মনোনয়ন বাতিল করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন কর্মী সমর্থকরা। বিএনপি থেকে একটি মনোনয়ন দেওয়া হয়েছে, তো আমরা সেই মনোনয়ন মানি না, আমরা সেটা প্রত্যাখ্যান করি এবং আমরা জনাবে এসএম আব্দুল হালিম সাহেবকে চাই। কাফনের কাফন পড়েছি, তার জন্য আমরা চাই হালিম ভাই হচ্ছেন একজন যোগ্য ব্যক্তি, সৎ ব্যক্তি, উনি যাতে মনোনয়ন পান, এর দাবিতে আমরা আজকে এই রাজপথে নেমেছি। দর্শক, জামালপুরের অবস্থা জানার চেষ্টা করব, সহকর্মী সাগর ফরাজি সেখানে রয়েছেন। সাগর, বিক্ষোভকারীরা কি বলছেন জানাবেন বিস্তারিত। ইসলামপুর ২ আসনের একটি এলাকা, তো সেই জায়গা থেকে বলতে চাই যে আসলে এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ যারা মূলত এই যে বিএনপির মনোনয়ন যারা পেয়েছে এই গত ৩ নভেম্বর, সেই মনোনয়ন পাওয়ার পর থেকে কিন্তু জামালপুরের ৩টি আসনে আসলে আমরা দেখেছি অসন্তুষ্ট রয়েছে। তার মধ্যে এই জামালপুর ২ আসনে সবচেয়ে বেশি প্রকট সৃষ্টি হয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু এই যারা মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা রয়েছে, তারা কিন্তু এই জামালপুরের যে থানা মোড়টি রয়েছে অর্থাৎ বটতলা মোড়, এই মোড়ে কিন্তু এসে তারা জড়ো হয়েছেন এবং কি অনশন কর্মসূচি পালন করছেন। আমরা দেখেছি যে সকাল 11:30 থেকে তারা এখানে এসে কাফনের কাপড় পরে কিন্তু মনোনয়ন যিনি পেয়েছেন তাকে অর্থাৎ বাদ দিয়ে নতুন করে এএসএম আব্দুল হালিমকে কিন্তু মনোনয়ন দেওয়ার কথা তারা বলছেন। তো সবিলে যে আমরা এর আগেও একটি আন্দোলন তাদের মধ্যে দেখেছি, সেই আন্দোলনে কিন্তু তারা একই কথা বলছেন যে বর্তমান যিনি মনোনয়ন পেয়েছেন তাকে বাদ রেখে নতুন পুরনো বিবেচনা করে অর্থাৎ চূড়ান্ত তালিকায় কিন্তু যে এএসএম আব্দুল হালিম তাকে কিন্তু তারা চেয়েছেন। এই কারণে তারা কিন্তু দলের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু এরকম কর্মসূচি পালন করছেন তারা। ধন্যবাদ আপনাকে সাগর। নিয়োগ বিধি সংশোধনের দাবিতে নেত্রকোনায় ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স টেকনোলজি আইএলএসটির শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে। সকালে ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। এক পর্যায়ে একাডেমিক ভবনের কয়েকটি কক্ষে ভাঙচুর করা হয়, পরে গেটের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তারা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩ সংশোধনের দাবি জানান শিক্ষার্থীরা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকারের সাথে আলোচনা ফলপ্রসূ না হয় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতর্কিতভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রতিবাদে আমরা আজকে নামছি। আজকে আমরা আন্দোলন ভাঙচুর করতেছি। যেহেতু এই আইএলএসটি গুলা থেকে ছাত্রদেরকে কোনো চাকরি দিবে না, সেহেতু আমরা মনে করি এখানে লেখাপড়ার কোনো প্রয়োজন নাই। আজকের মধ্যে অবৈধ নিয়োগ বিজ্ঞপ্তি এবং অবৈধ ছাড়পত্র বাতিল করতে হবে। আজকে দিনের মধ্যে ওই অবৈধ নিয়োগ বিজ্ঞপ্তি যদি বন্ধ না করে তাহলে আইএলএসটি সব পুরাই দিব। সাভারের আমিনবাজারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইটভাটা মালিক শ্রমিকরা। এতে দীর্ঘ যানজট দেখা দেয়, চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। সকাল 10:30টার দিকে আমিনবাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। ভাটা মালিক শ্রমিকদের অভিযোগ, প্রশাসন অভিযানের নামে তাদের হয়রানি করছে, এতে ক্ষতির মুখে তারা। মোবাইল কোর্টের নামে হয়রানি বন্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। পরে বেলা 12টার দিকে মহাসড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানান ইটভাটা মালিক শ্রমিকরা। গাজীপুরের শ্রীপুরে ঝুটের গুদামে লাগা আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। গতরাত 12টার দিকে আগুনের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাওয়া শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে যায় গুদামে থাকা মালামাল। এ সময় গুদামে দগ্ধ হয়ে মারা যায় 3টি গরু। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস। খুলনা নগরীতে 2 শিশুসহ একই পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কে বা কারা কি কারণে 3 জনকে হত্যা করলো তাও বের করা যায়নি। 2 সন্তানসহ পরিবারের 3 সদস্যকে হারিয়ে দিশেহারা সেফার রুবি দম্পতি। এলাকায় শোকের ছায়া। খুলনা মহানগরের মোল্লাপাড়া এলাকার একতলার এই বাড়িতে এখন শুনশান নীরবতা। অথচ 3 দিন আগেও 2 ভাই বোন 6 বছরের ফাতিহা আর 8 বছরের মুস্তাকিমের ছুটাছুটিতে মুখর থাকত বাড়িটি। রোববার সন্ধ্যায় একই ঘরে মেলে 2 শিশু আর তাদের নানির রক্তাক্ত মরদেহ। বাবা শেফার আহমেদ চাকরি করেন খুলনা চেম্বারে, আর মা রুবি আক্তার কর্মরত বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসে। বাবা মার চাকরির কারণে 2 শিশুর দেখভাল করত তাদের নানি। অন্ধকারের ভিতরে তো তখন মোবাইলে লাইট জ্বালায় দেখে আমার বাচ্চা দুটো আর নানি 3 জন একেবারে কোলের মধ্যে, একজন আরেকজনের কোলের মধ্যে। কি কারণে এই হত্যাকাণ্ড কিছুই বুঝতে পারছে না পরিবারের সদস্যরা। এজন্য মামলার এজাহারেও কারো নাম উল্লেখ করা হয়নি। যে কে করেছে নিশ্চয়ই সে আমার বাসা ঘর বাড়ি কোথায় কি থাকে না থাকে নিশ্চয়ই চেনে, নিশ্চয়ই জানে। নাহলে এত সুন্দর করে আমার বাড়ি ঢুকিছে, কিভাবে ঢুকলো? ওই টাইমে আমরা বাড়ি থাকি না, ওরা জানে নিশ্চয়ই। 2 শিশু সহ একই পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনায় হতবাক এলাকাবাসী। হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওই ভিতরে মরা ওই মুরগির খোপের দ্বারে হাত দাগান না ওনারে মারি হেলাই ঠিক গেছে। করে মারছে, এ আসলে দেখার মতো না, অমানবিক। এদের যদি ছাড়ে দেওয়া হয় আরো মানুষ হলো এভাবে হয়ে যাবে, আরো এইরকম পাপ করতে কোনো হলো দ্বিধাবোধ করবে না। তার কঠিন বিচার হওয়া উচিত, আইনের আয়তায় তাদের আনা উচিত। 2 দিন পার হলেও এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সংগ্রহ করা হয়েছে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ। যে সকল যে বৈজ্ঞানিক যে তদন্ত তথ্যপত্র সংগ্রহ সেগুলো আমরা শুরু করে দিয়েছি। আমরা অচিরেই আমরা এই প্রকৃত দোষীদের আইনের মুখোমুখি করতে, আইন আমলে সোপর্দ করতে, বিজ্ঞ আদালতে প্রেরণ করতে সমর্থ হব। আমাদের চেষ্টা অব্যাহত আছে। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। সিরাজগঞ্জের পৌর এলাকার হোসেনপুর ও মালসাপাড়া 2 মহল্লার মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনো মামলা হয়নি। এলাকার পরিস্থিতি থমথমেই রয়েছে। মঙ্গলবার রাতে 2 মহল্লার সীমান্তবর্তী কাটোয়াবদা মোড়ে টর্চ লাইট জ্বালিয়ে ও গান বাজিয়ে শুরু হয় এই সংঘর্ষ। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান জানান, গত 14 নভেম্বর একটি চায়ের দোকানে বসা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় হোসেনপুর এলাকার ছাত্রদল নেতা সুমন হোসেন ও মালসাপাড়া মহল্লার যুবদল নেতা মুসা আহমদ।
এরপর থেকে দফায় দফায় চলছে এই সংঘর্ষ। হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছে। দেশে অনলাইনে প্রতারণা এবং অপরাধ দুটোই যেন বাড়ছে একে অপরের সাথে পাল্লা দিয়ে। প্রতিদিনই এসবের শিকার হচ্ছেন শত শত মানুষ, কিন্তু এর বিপরীতে আইনের দ্বারস্থ হবার সংখ্যা একেবারেই কম। অপরাধীদের আটক বা শাস্তির আওতায় আনার পরিসংখ্যান একদম তলানিতে। সংশ্লিষ্টতা বলছেন, অনলাইন অপরাধ দমনে সবারই সচেতন হওয়া জরুরি। ইন্টারনেট বর্তমান সময়ে মানুষের দৈনন্দিন জীবনে অবিচ্ছেদ্য অংশই বলা চলে। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধ, কাজের তাগিদে হোক বা বিনোদনের জন্য সবাই যেন মজেছেন অনলাইন দুনিয়ায়। কিন্তু প্রদীপের নিচের অন্ধকারটুকুও কম নয়। ইন্টারনেট ব্যবহারকারী নারীদের প্রতিনিয়ত পড়তে হয় নানা বিড়ম্বনায়। অশ্লীল বার্তা, কুরুচিপূর্ণ কমেন্টসের পাশাপাশি পোশাক নিয়েও অনলাইনে বাজে মন্তব্য মোকাবেলা করতে হয় নারীদের। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন অ্যাপসের তারা বাজে কটূক্তিকর মেসেজ দিচ্ছে বা বিভিন্ন ছবিতে গিয়ে বাজে মন্তব্য করে আসছে। এখন সোশ্যাল মিডিয়াতে যতই প্রাইভেসি রাখি কিংবা যতই প্রোফাইলটাও লক করে রাখি না কেন, আমাদের উপরই দেখা যায় যে কোনো না কোনো একটা হ্যারাসমেন্টের মতো আমরা পাই। সেটা ফেক অ্যাকাউন্ট আমার নামেই খুলে হোক কিংবা আমার আইডিতেই দিয়ে হোক, এমন আমি এরা সচরাচর পেয়েই থাকি। এরকমই হয়রানির শিকার হন নাটোরের এক ভুক্তভোগী নারী। আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হলে পরে ক্ষমা চায় উত্ত্যক্তকারী হামিদুল। ভুলভ্রান্তি হলে ক্ষমা চা। ওকে ভাইয়া আমি সরি বলছি। আমি বলি ভাইয়া, আমি বলি যদি আপনার চালান বা আমি চালান ভুলভ্রান্তি মেলা কিছু হয়ে যায়। কিন্তু অনেকেই সমাজের ভয়ে ও পারিবারিক চাপে বিষয়গুলো কাউকে বলেন না। এতে পার পেয়ে যায় অপরাধীরা। আমরা মেয়েরা কিন্তু সহজে এই প্রতিকার নিতে চাই না। বিভিন্ন রকম বাধা বিপত্তি, পারিবারিক একটা অসঙ্গতি বা সমাজের মানুষ কি বলবে, এই ধরনের একটা বাধা বিপত্তি থেকে মেয়েরা এই জড়তা থেকে বের হতে পারে না। মেয়েরা আগে আসতে চাইলেও পরিবার তাদের আবার একটা বাধার কারণ হয়, সামাজিকভাবেও হয়, পরিবার থেকেও হয়। আমরা যদি মুখ খুলি সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করা হয় যে হয়তো আমরা নিজেরাই খারাপ। অনলাইনে প্রতারণার শিকার লোকের সংখ্যাও কম নয়। তেমনই এক প্রতারকের খপ্পরে পড়েছিলেন স্থানীয় গণমাধ্যম কর্মী গোলাম রাব্বানী। ভুয়া কথোপকথনের স্ক্রিনশট নিয়ে বেশ জটিলতায় পড়েন। পরে মামলা হলে বেরিয়ে আসে অপকর্মের মূল হোতার পরিচয়। অন্যের নামে ফেক ফেসবুক প্রোফাইল ব্যবহার, ভুয়া মেসেজের স্ক্রিনশট, মোবাইল ব্যাংকিং প্রতারণা সহ এরকম ডিজিটাল অপরাধের তালিকা বেশ লম্বা। প্রযুক্তির উৎকর্ষের পাশাপাশি প্রতারক ও প্রতারণার ধরন দুটোই বাড়ছে দিন দিন। মোবাইলের যে ফেক চ্যাটিং যে বিষয়টা, এটা খুবই ইজি ওয়েতে যারা প্রতারণা করে এটা তৈরি করে। এটা আমাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে যদি ফেক চ্যাটিং মেসেঞ্জার যদি লিখেন তাহলে অনেক ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি খুবই জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ছোট্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি পুরো অরিজিনাল মেসেঞ্জার যেমন আছে, অরিজিনাল মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইজি ওয়েতে তৈরি করা যায়। আইনজীবীরা বলছেন, অনলাইনে অপরাধ বা প্রতারণার সম্মুখীন হলে দ্রুত আইনের আশ্রয় নিতে। পুলিশ জানায় অপরাধীদের শনাক্ত এবং আইনের আওতায় আনতে সচেষ্ট রয়েছেন তারা। এই ধরনের যখন সিচুয়েশনে কেউ পড়ে তখন তাকে সর্বপ্রথম আগে আইনের আশ্রয়ের জন্য এগিয়ে আসতে হবে, সাহায্য লাভের জন্য। সে যদি আইনের সাহায্য নিতে আসে তাহলে সে সরাসরি থানাতে যেতে পারে, তাছাড়া মাননীয় আদালতে আসতে পারে। বাংলাদেশ পুলিশ প্রত্যেক থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক করেছে এবং সেখানে প্রত্যেক থানায় মহিলা পুলিশ অফিসার নিয়োগ করা আছে। তারা যাতে লোক লজ্জার ভয়ে উঠে নির্দ্বিধায় সেখানে যে কমপ্লেইন করতে পারে। অনলাইন জগতে নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে 2025 সালে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করা হয়। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। ভারতের শিলিগুড়ি অংশে চিকেন নেকে অতিরিক্ত বিএসএফ এর উপস্থিতি নিয়ে নানা গুজব ছড়ানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেসব গুজবে ছিল দেশের একটি অংশ দখলের কথা। তারপর অনলাইনে শুরু হয় উত্তেজনা। এ নিয়ে মুখ খুলছে লালমনিরহাট বিজিবি। আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিরা বলছেন, এমন গুজবের পরও সীমান্তে কোনো উত্তেজনার ঘটনা ঘটেনি। স্বাভাবিকভাবেই চলছে স্থানীয়দের জীবন। একটি বেনামি ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের খবরে অনলাইনে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ভারত নাকি দখলে নিয়েছে লালমনিরহাটের চিকেন নেক এলাকার 62 কিলোমিটার অংশ। এমন গুজবের ভিডিও দেখেছে অন্তত 91,000 মানুষ। তা থেকে তৈরি হয়েছে আরো অনেক ভিডিও। কিন্তু ঘটনা আসলে কি?
চীনের আধিপত্য নিয়ে শঙ্কিত ভারত আগে থেকে শিলিগুড়ির কাছাকাছি চিকেন নেক অংশে বাড়াচ্ছিল তাদের সক্ষমতা। 5 আগস্টের পর সামরিক ছাউনি তৈরিকে কেন্দ্র করে তৈরির চেষ্টা চলে উত্তেজনা। সেসব উত্তেজনার একটি ছিল এই ভিডিও। স্থানীয়রা বলছেন শেখ হাসিনা পতনের পর এমন গুজব ভেসে এসেছে বারবার। 5 আগস্টের পর শুনতেছি অনেক কিছু গুজব। আমাদের এদিকে এটা কোনো সমস্যা নাই, কেউ দখল করে নাই, কোনো কিছু করে নাই। 26 নম্বর প্লেয়ার আসলো, ওই প্লেয়ারে আছে, আমরা কেমন করি বাংলাদেশ আমার দখল করে। বর্ডারে কোনো এখনো ঝাইঝামেলা হয় নাই, আমরা দেখতেছি যে বর্ডারে আমাদের সুস্থভাবে চলাফেরা চলতেছে। লালমনিরহাট সীমান্ত ঘেঁষা অংশে গিয়ে দেখা মিলেছে চিরাচরিত জীবনের। সোশ্যাল মিডিয়ার কোনো উত্তেজনা ছোঁয়নি স্থানীয়দের স্বাভাবিক জীবনকে। প্রতিদিনের মতোই মাঠে ধান কাটছেন কৃষক, খেলায় মগ্ন শিশুরা, প্রাত্যহিক কাজকর্ম করছেন স্থানীয়রা। সামনে নির্বাচন, এটা দেশকে অস্থিতিশীল করার জন্য যে এই ধরনের একটা গুজব বা ইন্ডিয়ালা ছড়াবে। ভারতে ওদিক থাকে, আমি তো এদিক থাকি। ভারতলা ঘর জমি দখল করে নাই। বিজিবির টহল আর নজরদারিতে সীমান্তে নিরাপদেই আছেন এমনটি বলছেন স্থানীয়রা। সীমান্তে তেমন উত্তেজনা নেই বলেও দাবি তাদের। বিজিবি সবসময় আমাদের পাহারা দেয়, বিজিবি সবসময় বর্ডার দেখি আমরা। ভারতের বিএসএফ পাশে আমার বাংলাদেশের বিজিবি পাশে টহল করতেছে সবসময়, এখানে কোনো ঝামেলাই নাই। গুজব ঠেকাতে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছে বিজেপি। আড্ডার সমাবেশে মানুষকে বোঝানো হচ্ছে ভার্চুয়াল অপপ্রচারে কান না দিতে। আমরা যারা জনপ্রতিনিধি আছি, বিশাল জনগোষ্ঠী আছে, আমরা আমাদের সীমান্তকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখি। দেগুড়ি ক্যাম্প, দুর্গাপুর ক্যাম্প, বড়ঘাট সহ আমরা মাসে 2 দিনের করে মত বিনিময় সভা করি। সীমান্ত এলাকা আগের মতোই সুরক্ষিত রয়েছে বলে জানায় বিজিবি। এই ধরনের অপপ্রচারে সীমান্তে অস্থিরতা তৈরির কোনো কারণ নেই বলছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা পেশাদারিত্বের সাথে দুই বাহিনী নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখে কাজটা করি। এটা সীমান্তে একটা চলমান প্রক্রিয়া, বাট আপাতত বলতে পারি যে এই চলমান প্রক্রিয়াটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না। শরীফ ফারুকি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আপডেটগুলো। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।